মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। একটু তাড়াতাড়ি চালাও প্লিজ। দেখো মা, তুমি যে আমাকে লক্ষ্য করেছো এটা ঠিক। পুরোহিত মশাই, অর্ধেকটা যখন বললেন পুরোটা বলছেন না কেন? এটুকু যখন বললেন পুরোটা বলে যান দয়া করে। দেখো মা, এটার চাইতে বেশি তুমি আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। পুরোহিত মশাই, আমি আপনার কথা বুঝতে পারছি না। দেখো মা, সাপ মারতে নেই না, তোমাকেও মারতে নেই। আমি বুঝতে পারলাম না পুরোহিত মশাই। কিন্তু তোমার বিষয় এটা একেবারেই কথার কথা নয় মা। দেখো মা, যে উদাহরণটা আমি তোমাকে দিলাম সেই সর্পকুলেই তোমার জন্ম হয়েছে মা। পুরোহিত মশাই, কি সব বলছেন আপনি? তুমি হলে নাগ কন্যা, অর্থ শিব নাগিনী। এই নাগমণির শক্তির দ্বারাই তুই বেঁচে আছিস। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি এখানে কি করে এলাম? কি হয়েছিল আমার? পুরো ব্যাপারটা না জেনে আমি বলবো না বলে ভেবেছিলাম। তারপর তোমরা যাবার পরে আমি হিসেব করে দেখলাম তোমার আমার উপর যদি কোনো সন্দেহ থাকে, আমার চাইতে আরো বড় পণ্ডিতকে তুমি ভালো করে দেখাতে পারো। তার দরকার নেই পুরোহিত মশাই। আপনি যা যা বললেন আমি সেগুলো অনুভব করেছি। আমি এবার আসছি পুরোহিত মশাই। শেষ পর্যন্ত আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি হয়ে গেল। পুরোহিত মশাই ভাবে হঠাৎ মারা গেছেন, তার মানে জননী ওর জন্মের সব রহস্য জেনে গেছে। কিছু বুঝতে পারছি না আমি। পুরোহিত মশাই বললেন আমি নাকি নাগ বংশের মেয়ে। পুরোহিত মশাই যা যা ঘটনা বললেন সেগুলো তো সবই ঘটেছে। বিনের শব্দ তো আমি সহ্য করতে পারি না। ওই আওয়াজ শুনলে আমার কষ্ট হয়।
সেদিন যখন ট্রাকটা এসে আমাদের গাড়িটাকে ধাক্কা মারলো, আমার মধ্যে সর্বশক্তি এসেছিল। তাহলে আজকে বিছানার উপরে সাপের যে খোলস, এইসবের মানে কি? আমি তো প্রথমবার জঙ্গলের দেবীর মন্দিরে গেছিলাম। দাদু বলেছিল তুই ওই দৈব অংশে থাকা নন্দিনীর বোনের মেয়ে। তোকে একটা মহান কাজ করতে হবে। তার মানে নাগমণি, কালচক্র এসব সত্যি? আমার মধ্যে সর্বশক্তি আছে। বিরাট, আঙ্কেল এখন কেমন আছেন? ঠিক আছে, হি ইজ রিকভারিং। এই এক্ষুনি ফ্রুটস খাইয়ে এলাম আমি। ওকে বিরাট, তোমার কোনো আর্জেন্ট কাজ থাকলে বলতে পারো, আমি এসে আঙ্কেলের দেখাশোনা করব। থ্যাঙ্কস নীলি, থ্যাঙ্কস ফর দ্য কনসার্ন। দেখো, আসল কথাটা বলতেই ভুলে গেছি। কলেজে ম্যানেজারের সাথে দেখা হলো, উনি এই ফাইলটা তোমাকে দিতে বললেন। তোমাকে নাকি মেলও করেছেন উনি। তুমি বোধহয় মেলটা দেখোনি, দেখলে হয়তো তুমি রিপ্লাই করতে। সেই জন্য আমি বললাম তোমার বাবা খুব অসুস্থ, তাই তোমাকে হসপিটাল বাড়ি করতে হচ্ছে। তার উপরে আবার ওই জননীর প্রবলেম। আই মিন, ওর ব্যাপারে তুমি এত চিন্তা করছো সেটাই বলছি। মানে জননীর ব্যাপারে কথাগুলো না বললে তোর ঘুম হয় না না ভালো করে? এরকমটা কি তোমার ক্ষেত্রে হয় না? কি হয়েছে, কি বিড়বিড় করছিস? না না, কিছু না বিরাট। ও নীলি, কখন এলে? আমি এক্ষুনি এসেছি আন্টি। বিরাট, কিসের ফাইল? কিছু না মম, কলেজ এক্সটেনশন প্রজেক্টের কাগজপত্র। ও, নীলি এনে দিল। হ্যাঁ আন্টি, বিরাটকে আসলে মেল করেছিলেন উনি, কিন্তু তাও ওকে একটা পার্সোনাল কপি দিতে বললেন। ঠিক আছে। হ্যাঁ বিরাট, কি ঘটে গেছে জানিস? কি মম? আমাদের বাড়িতে যিনি পুজো করতে এসেছিলেন, পুরোহিত মশাই, হ্যাঁ, কি হয়েছে ওনার? উনি তো মারা গেছেন। জননী মানুষ নয়, জননী সম্পূর্ণ মনুষ্য নয়। আন্টি কি বলছো তুমি? উনি মারা গেছেন? নীলি, তুমি এত ভয় পাচ্ছ কেন? কিছু না আন্টি, এই সেদিনই গণেশের পুজো এত ভালো করে করলেন সেই জন্য। কিছু না জেনে বুঝেই ওভার রিঅ্যাক্ট করো। কবে বড় হবে বলো তো? হুম, হে ভগবান, এই সেদিন জননী ওই পুরোহিতের সাথে দেখা করলো, আর পুরোহিত আজ শেষ। জননী ভূত হয়ে আর কতজনের প্রাণ নেবে কে জানে। শুধু আমার বিরাটকে ছেড়ে দিলেই হলো। যদি ওকে ছেড়েও দেয়, কিন্তু আমাকে তো কোনোভাবেই ছাড়বে না। জননী, জননী, কোথায় যাচ্ছিস তুই? কোথাও না, আসলে আন্টি নেই তো, তাই একটু বাজারে যাচ্ছিলাম। তার জন্যই তো আঙ্কেল আছে। আঙ্কেলই তো সবসময় বাজার করে আনে। আন্টি তো বাজার করতে আগে তো কখনো কোনোদিন যায়নি। হ্যাঁ তো, তাহলে আমি যাচ্ছি কেন? হ্যাঁ, আসলে আমি তো তোকে ফোন করছিলাম, নেটওয়ার্ক কেটে যাচ্ছিল। ভালো হয়েছে তুই এসে গেছিস। জননী, সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? কোথাও না দিদি। জননী, তুই সত্যি না বললেও তোর চোখ সত্যি কথা বলছে। আমার কাছে লুকিয়ে রাখার চেষ্টা করিস না।
বল জননী, পুরোহিত মশাই তোকে কিছু বলেছেন? তুই আমার কাছে তোর সব কথা লুকিয়ে যাচ্ছিস কিন্তু। না দিদি, উনি কিছুই বলেননি। উনি তো আমার হাত দেখেই উঠে চলে গেলেন। আবার মিথ্যে কথা। আঙ্কেলের সাথে ওখানে যাবার পর তুই আবার ওখানে একা গেছিলিস। উনি নিশ্চয়ই তোকে কোনো কথা জানিয়েছেন। আরে না দিদি, সত্যি উনি কিছু বলেননি। আমি তো ভাবছিলাম ওনার কাছে আবার যাব। জননী, কেন একের পর এক মিথ্যা কথা বলছিস? কোনো ব্যাপার না, তুই আমাকে বলতে চাস না, কিন্তু যদি তুই ওনার সাথে দেখা করতে যাচ্ছিস তাহলে যাস না। কেন? তার কারণ হলো ওনার তোকে যা যা কথা বলার ছিল সব বলা হয়ে গেছে জননী। না দিদি, উনি কিছু বলেননি। তাই বুঝি? তাহলে তুই যা, গিয়ে জিজ্ঞাসা করে আয়। উনি কি উত্তর দিলেন আমাকে জানাস। আমি এখানেই অপেক্ষা করব, আমাকেও এসে বলিস। দিদি, এভাবে কেন বলছিস তুই? আমি বলছি তোর প্রশ্নের উনি যা উত্তর দেবেন সেই সব কিছু আমাকেও এসে বলিস, কারণ তুই মিথ্যে বলছিস। যখন তুই ওনার সাথে দেখা করতেই যাচ্ছিস তখন হাতে একটা হার নিয়ে যাস, কিন্তু ওনাকে তো আবার সম্মান জানাতে হবে, তাই না? জননী, তুই হারটা নিয়ে গিয়ে ওনার মৃতদেহের ওপরে ওটা চাপিয়ে দিস, কারণ উনি আজকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তুই ওনার বাড়ি থেকে বেরিয়ে আসার 8 ঘন্টার মধ্যে উনি মারা গেছেন জননী। আর সেই জন্যই আমি এতবার করে তোর কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, তুই আমাকে ভয়েস নোটে জানিয়েছিলিস তোর বিছানায় একটা সাপের খোলস ছিল, সেটা কোথায় গেল এখন? আসলে ওটা কিছু নয় দিদি, ওটা দেখেছিলাম যখন খুব ভয় পেয়েছিলাম, তাই তোকে ফোন করেছিলাম। তারপর দেখলাম ওটা আমার পুরনো একটা ওড়না। সরি দিদি, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই তোকে আমি সাথে সাথে ফোন করেছিলাম। ঠিক আছে, ওসব কথা ছাড়। কিন্তু আমার খুব খারাপ লাগলো শুনে যে পুরোহিত মশাই মারা গেছেন। বেচারা, কি হয়েছিল রে ওনার? এসব কিছু আমি জানি না, আর আমি এসব কিছু জানার চেষ্টাও করছি না। আমি আগে তোকে জিজ্ঞাসা করার জন্য এখানে এলাম। দিদি, আমি সত্যি কিছু জানি না রে। ঠিক আছে, একটু বস, আমি কফি নিয়ে আসছি, এসে তারপর কথা বলছি। তুই আমাকে মিথ্যে কথা বলতেই পারিস, কিন্তু সত্যিটা কি আমি জানি। বাবা যা বলেছে সেগুলো সত্যি কি? এর চাইতে তুই যদি কিছু বেশি জানতে চাস তাহলে তোর কিছু হবে না, কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যাবে। বাবা জননীর বিষয়ে যা বলেছে সেগুলো বলতে বলতেই হঠাৎ থেমে গেছিল। এইগুলো কি করে সম্ভব? কিছুই তো বুঝতে পারছি না আমি। কিন্তু আজকাল আমি যা দেখছি সেগুলো আমার সন্দেহ ক্রমশ বাড়িয়েই তুলছে। শুধু এটাই নয়, ওই পুকুরটাতেও আমি দেখলাম যে জননীর প্রতিবিম্ব ছিল না, একটা সাপের প্রতিবিম্ব ছিল। আমার মনে হয় এটা কোনো একটা বড় রহস্য, যেটা ক্রমশই প্রকাশ পাচ্ছে। যেভাবেই হোক আমি খুঁজে বের করব, এমন একটা পরীক্ষা করব যাতে এর সমাধান হয়ে যায়। স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার, দয়া করে। আমি ইচ্ছে করে কিছু করিনি স্যার। শোনো, আমি ওইসব জিজ্ঞেস করতে আসিনি।
তোমার সঙ্গে আমার একটু কথা রয়েছে এখন, চলো আমার সাথে। আচ্ছা, কত বছর ধরে তুমি আর তোমার সঙ্গীরা এই ব্যবসাটা করছো? আমি বংশ পরম্পরায় এই কাজ করছি স্যার। তুমি কোনোদিন শুনেছো যে কোনো মানুষ সাপের রূপ ধারণ করতে পারে, বা দেখেছো ওরকম কিছু? ও, ওই নাগিন বইতে আমি দেখেছি স্যার। সিনেমার কথা বলছি না, তুমি নিজের চোখে এরকম কোনোদিন দেখেছো? আমি দেখিনি স্যার, শুনেছি আমার দাদু দেখেছিলেন, এমনটাই আমার বাবা আমাকে বলেছিলেন। ওদেরকে ইচ্ছেধারী সাপ বলে সবাই। ওরা যখন ইচ্ছে সাপও হতে পারে, আবার মানুষও হতে পারে। আমাদের সাথে থাকলেও আমরা বুঝতে পারবো না স্যার। আচ্ছা, এগুলো কি সাপেরা প্রতিশোধ নেওয়ার জন্য করে? সত্যি স্যার, ওটা আমি নিজের চোখে দেখেছি স্যার। যে কোনো সাপকে যদি আধমরা করে মেরে ফেলে রাখা হয়, ওটা বদলা নেয় স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, শুধু এটাই নয় স্যার, সাপের মধ্যে দংশন না করা ঠাকুরের সাপ যেমন থাকে, তেমনি বিষাক্ত সাপও থাকে। এই মানুষের রূপ ধারণ করা সাপকে কি করে খুঁজবো? এটা একটা জিনিস ধারণ করে করা যায়, যেমন ধরুন এটার জন্য একটা সর্পযজ্ঞ করে 48 দিন পুজো করে কোনো একটা অমাবস্যায়, কোনো একটা পূর্ণিমায় সাপের ডেরাটাকে বেঁধে ফেলতে হয়। ডেরা থেকে বেরিয়ে যাওয়া সাপ এটার মধ্যে যখনই জিভ ঠেকাবে, তখনই ওটাকে সন্দেহজনক লোকেদের কাছে ধরলে কারেন্ট মারার মতন ঝটকা দিয়ে ফুসফুস করবে। এটার জন্য একটা সর্পযজ্ঞ করে 48 দিন পুজো করে কোনো একটা অমাবস্যায়, কোনো একটা পূর্ণিমায় সাপের ডেরাটাকে বেঁধে ফেলতে হয়। ডেরা থেকে বেরিয়ে যাওয়া সাপ এটার মধ্যে যখনই জিভ ঠেকাবে, তখনই ওটাকে সন্দেহজনক লোকেদের কাছে ধরলে কারেন্ট মারার মতন ঝটকা দিয়ে ফুসফুস করবে। আচ্ছা, তুমি এই মাদুলিটা তোমার কাছে রেখেছো কেন? সাপে কামড়ে থাকা লোকেদের মন্ত্র পড়ার জন্য। স্বপ্নে কেউ সাপের ভয় পেলেও কাজে লাগবে। আপনার যদি ভালো মনে হয় আপনি ধারণ করুন স্যার। কত এটা? 1000 টাকা স্যার। চললাম স্যার, নমস্কার। বিরাট, দাঁড়িয়ে কেন? বসো। না, ঠিক আছে জননী, তোমার সঙ্গে একটা কথা বলতে এসেছি আমি। আরে সেটা তো বসেও বলা যাবে, এসো বসো। এখন আঙ্কেল কেমন আছে? ও, তুমিও খবরটা পেয়ে গেছো? পুরুষোত্তম আঙ্কেল বলছিলেন। আজকাল ড্যাডকে দেখলে বড্ড কষ্ট হচ্ছে আমার জননী। হ্যাঁ বিরাট, আমার শুনে খুব খারাপ লাগলো। আঙ্কেল এত ভালো মানুষ, এত ভক্তি ওনার, কারুর সঙ্গে উনি কখনো কোনোদিন খারাপ ভাবে কথা বলেননি। এমন একটা মানুষের, এরকম মানুষেরই ভগবান পরীক্ষা নেন জননী। আমার জন্য, আমাদের দুজনের জন্য ড্যাড সব সময় চিন্তা করেন। মম যখন আমাদের সম্পর্ক নিয়ে রাজি ছিলেন না, তখন বাবা মমকে বুঝিয়ে আমাদের সম্পর্কের জন্য রাজি করিয়েছে। সত্যি বিরাট, আঙ্কেলকে দেখতে যাব বলে বেরোচ্ছিলাম। আঙ্কেল আন্টি চলে আসুক, তারপর যাচ্ছি। ঈশ্বর করুক আঙ্কেল তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। ড্যাড তো ঠিক হয়ে যাবে জননী, কিন্তু আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন ঘুরছে, যেগুলোর উত্তর আমি অনেক চেষ্টা করেও কিছুতেই পাচ্ছি না। কোন প্রশ্নের উত্তর খুঁজছো তুমি? আমার চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে আজকাল, আর আমার চারপাশের মানুষ, ধুর,
যারা মুখোশ পরে থাকে তাদের আমি পছন্দ করি না। বিরাট, এদের একদম ছাড়বে না, মুখোশ টেনে খুলে দেবে। খুলতে তো অবশ্যই হয় জননী, কিন্তু সেই মানুষগুলো কি এমনি এমনি নাটক করছে নাকি তারা এগুলো করতে বাধ্য, সেইগুলোই তো আমি বুঝতে পারছি না। আর এই প্রশ্নের উত্তরগুলো আমি পাচ্ছি না। এরকম নাটক কে করছে বিরাট? সব কিছু তো বলতে হয় না, মানুষের নিজস্ব বুদ্ধি তো থাকে। বিরাট, তুমি আমার ব্যাপারে বলছো না তো? দয়া করে আমাকে আর পরীক্ষা করো না। এমনিতেই আমার ওপর যথেষ্ট পরীক্ষা হয়েছে। আমি এই সব কিছু নিয়ে বড্ড ক্লান্ত। তোমার বিষয়ে নয় জননী। আচ্ছা, তুমি কি আমায় বসে কথা বলে তারপর বাড়ি পাঠিয়ে দেবে, নাকি কফি জুস কিছু একটা খাওয়াবে? হে বাবা, কথা বলতে বলতে আমি সেই সব কিছু ভুলেই গেছি। মানতে হবে তোমার কথা, আমি কিন্তু এখনো এই বাড়ির জামাই হইনি, ততদিন আমি তোমার বাড়ির অতিথি। বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। জননী, আমি ছাদে যাচ্ছি, ওখানেই নিয়ে চলে এসো। ওখানেই নিয়ে আসছি। গ্যারান্টি জননীর মধ্যে ভূত আছে, আর সেই জন্যই বিরাট এই মাদুলিটা এনেছে। জননী যদি এই মাদুলিটা পরে নেয়, জননী, আমার মনে হচ্ছে তোমাকে কোনো একটা ভয় বা অন্য কেউ বোধহয় তোমাকে কন্ট্রোল করছে, সেই জন্য আমি নিজে তোমার জন্য এটা এনেছি। এটা তুমি তোমার হাতে পরে নাও, সব ঠিক হয়ে যাবে। দাও, আমি তোমায় পরিয়ে দিচ্ছি। জননী, না, সেটা হতে দেওয়া যাবে না। জননীর ভেতরের ভূতকে তাড়ালে চলবে না। সেরকম যদি হয়, বিরাট আমার হবে না। জননীর ভেতরের ভূতকে ওখানেই রাখতে হলে এই মাদুলিটা ওকে দেওয়া যাবে না। ড্যাড তো বলেছিল যে এই মাদুলি পরিয়ে দেওয়ার পর জননীর আচরণে একটা তফাৎ দেখা যাবে, আর তারপরও ভয় পেয়ে আমার নাম ধরে চেঁচাবে, আর তখনই আমার কাছে সত্যিটা পরিষ্কার হয়ে যাবে। বিরাট, কফি।
বিরাট, তোমার হাতে কি? জননী, এটা মা হনুমান মন্দির থেকে নিয়ে এসেছিল। আমায় পরিয়েছিল কিন্তু খুলে গেছে আর কি। একটু বেঁধে দেবে প্লিজ? দাও। হাতটা দাও। এই, কোথায় যাচ্ছিস তুই? চোরের মতো এসে এখানে কি বদমাইশি করে যাচ্ছিস তুই? কার সাথে দেখা করতে এসেছিলিস? কি করলি বল? আসলে প্রণব, আমি তোর সাথেই দেখা করতে এসেছি। তাহলে তো বাড়ির ভেতরে বসে ওয়েট করা উচিত ছিল। এমন ভাবে চলে যাচ্ছিস কেন? সত্যি করে বল কিন্তু। আগে তুই বলতিস আমি শুনতাম, এখন কিন্তু আর এসব হবে না। এই প্রণব, আমি তোকে বিশ্বাস করাতে চাই না। বিরাটের গাড়ি দেখলাম এখানে, সেই জন্য এলাম, ব্যাস। ও তাই, এটাই হলো আসল ব্যাপার। এখন আমি চান্স পেয়েছি। তুই কেন এসেছিস, কি করতে এসেছিস সেটা জেনে লাভ নেই। আমাদের বাড়ির দরজা অব্দি এসেছিস, এখন সরি বল। প্রথমত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস বলে, আর দ্বিতীয়ত আমাকে এইভাবে মিথ্যে কথা বলার জন্য। ঠিক আছে বাবা, ক্ষমা করে দে। এমন ভাবে সরি বললে হবে না, আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। তোর ব্যবস্থা করছি। এই, পা ধরে ক্ষমা চাইতে বলেছি, আমাকে চিমটি কাটতে বলিনি তোকে। এই দেখাচ্ছি মজা। এই হ্যাঁ? প্রণব, ছাড়। ভালো করে পা ধরে ক্ষমা চা। আমি তোকে ছাড়বো না। ছাড়। আয়। চলো গিয়ে দেখি। আমাকে ছাড়। আয়, আয়। এই প্রণব, কি করছিস? ছেড়ে দে ওকে। বিরাট, ও কি করেছে জানো? হ্যাঁ, ওইসব প্রশ্ন পরে করব আমি। নীলি, তুই এখানে কি করছিস? আসলে বিরাট, তুমি এসেছো এখানে তাই জন্য। সরি বিরাট। এই, সরি ওদেরকে না, আমাকে বল। প্রণব, সরির ব্যাপার তো আমি বলিয়ে দিচ্ছি। তুই যেমন ভাবছিস নীলি কিন্তু তেমন নেই, আর অনেক পাল্টে গেছে ও। আমার জন্য, তার সাথে জননীর ব্যাপারে অনেক সাহায্য করেছে ও। ও আর আমি এখন খুব ভালো বন্ধু, তাই অকারণে ওর সাথে ঝগড়া করিস না প্রণব। নীলে, বিরাট বললো বলে আজ তোকে ছেড়ে দিলাম, না হলে কিন্তু তোকে আমি ছাড়তাম না। এরপরে যদি এরকম পাগলামি করিস তখন তোকে কিন্তু ছাড়বো না। চল ভেতরে চল। ওদের দুজনের ঝগড়ার মধ্যে আমি কফিটা ছাদেই ফেলে এসেছি, গিয়ে নিয়ে আসছি। বিরাট, কফিটা তো ঠান্ডা হয়ে গেল, আমি বরং আরেক কাপ বানিয়ে আনছি। থাক জননী, আমি গিয়ে নিয়ে আসছি। নীলি, তুমি কফি খাবে? হ্যাঁ ঠিক আছে। জননী, আমার জন্য এক কাপ কফি এনে দে। আমার পুরনো বন্ধু এসেছে, তার সাথে একটু গল্প করি। তুই তো বুঝতেই পারছিস ব্যাপারটা। ওই লোকটা তো বলেছিল যে এই মাদুলি ইচ্ছাধারী সাপের রূপ বদলে ফেলতে পারে। তার মানে ড্যাড ভুল বলেছিল, অথবা এই মাদুলির হয়তো কোনো শক্তি নেই। মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস মানে? তোকে দেওয়া আমার কাজটা তুই এখনো পূরণ করিসনি। কিন্তু কাজ শুরু করার আগে কি বললি? নিজের প্রাণ চলে গেলেও এই কাজটা তুই করেই তবে ছাড়বি। তোর কাজটা এক্ষুনি কর। তোর নিজের জীবন আমার কাছে ত্যাগ করে যা। কাজ করার জন্য শুধুমাত্র গায়ের জোর থাকলেই চলে না, মাথায় বুদ্ধিও চাই শোভা। নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে একের আগে যতই শূন্য দিস তাতে আর কি লাভ হবে বল? কিন্তু সেই শূন্যটাই যদি একের পরে বসানো হয় তাহলে কি হবে বল? ওই শূন্য সংখ্যাটাকে শুধু অদল বদল করতে হবে, বুঝলি? আমি তো তোকে বলেছিলাম জননীকে সোজাসুজি তুই কিচ্ছু বলবি না, অন্য কোনো রাস্তাই নেই। একটা কাগজে লিখে ও যাতে দেখে সেই ব্যবস্থা কর। সেখানে সম্পূর্ণভাবে এটা তোর মৃত্যুর রহস্য সেটা যেন বলিস না। তোর জীবনের আর মাত্র 3 দিন বাকি আছে, এইটুকুই লেখ। এই চেষ্টাটা সফল না হলে অন্য উপায়ও আছে।
গুরুদেব, এখনই চেষ্টা করব গুরুদেব। আজ নয় কাল করব বলে বলে তুই আর দেরি করিস না, আজকেই কর শোভা। সকালে ওঠার সাথে সাথেই আয়নায় নিজের মুখ দেখার আগেই এই কাগজটা জননী দেখবে, আমি তেমনই করব। যা যা তুই শোভা, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। নীলি, আমি বেরোচ্ছি, তুই কি যাবি? না বিরাট, প্রণবের থেকে আমার কিছু নোটস নেওয়ার আছে, সেই জন্য তুমি বরং এগো, আমি আসছি একটু okay. পরে। আরে বিরাট, কোথায় যাচ্ছ? এখন আসি প্রণব, বাই। ঠিক আছে ভাই। নীলি, বিরাট চলে গেল, তুই এখানে দাঁড়িয়ে আছিস এখনো? কেন প্রণব, আমাকে এত তাড়াতাড়ি তাড়িয়ে দিতে চাইছিস? এতদিন পরে আমরা ফ্রেন্ড হয়েছি। আরে প্রণব, এই বুকটা চাইনি আমি। ওই যে আমাদের বোর্ডিং লেকচারার আছেন না, ওনার ক্লাস আমি 90% বাঙ্ক করেছি, সেই জন্য। ঠিক আছে, নিয়ে আসছি, দাঁড়া। এটাই সঠিক সময়। বিরাট এই মাদুলিটা ওকে দিতে পারেনি। এখন জননীর কাছে গিয়ে ওর শরীরে ভূত আছে কিনা সেটা কনফার্ম করে আসি। ইয়েস। বিরাট, বাই। বিরাট, বাই। জননী, কিছু হবে না, ভয় পেও না। নীলি, কেন এত ভয় পাচ্ছ মা? তুমি যদি এইভাবে ভয় পাও তাহলে মনে হচ্ছে কোনো মন্দিরে নিয়ে গিয়ে মাদুলি পরাতে হবে। আন্টি, আমার কোনো মাদুলি লাগবে না, তুমি গিয়ে আগে জননীকে দাও। হে ভগবান, জ্বরের মধ্যে ভুলভাল বকছে। কি যে করি, ডক্টরকে কল করছি। হ্যালো ডক্টর, আমি রাজেশ্বরী বলছি।
আমাদের লেখা জননীর জন্ম রহস্য বারবার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের কোনো ব্যাপারে সাবধান করতে চাইছে। আমাদের এই প্রয়োগে বারংবার কেউ না কেউ বাধা দিচ্ছে, কিন্তু সেটা কে? আমি। এই অষ্টবক্র, বাইরে করে থাকা সমস্ত চেষ্টা বিফলে গেছে বলে এমন একটা জায়গাতে এসে লুকিয়ে বসেছিস। তোর মতো লোকের ভয়ে পালিয়ে যাবার মতো ভীতু আমি নই। তুই শত চেষ্টা করলেও আমাকে আটকাতে পারবি না। জানি তুই নিজে কতদূর ক্ষমতা রাখিস ভালোভাবেই জানি। স্বার্থ সিদ্ধির জন্য আমাকেই কুয়োতে ফেলেছিলিস তুই। তোর কাজে বাধা হয়ে দাঁড়াবো বলে আমাকেই বন্দি করেছিলিস তুই। জননীর মৃত্যুর প্রতীক্ষা করে, নাগকুণ্ডলী রচনা করে, মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে হিসেব করে সময়ের অপেক্ষা করছিস। ওর মৃত্যুর রহস্য আসলে কি সেটা অনেক আগেই আমি জানতাম। সেই সময় নিজে নিজেই আসবে বলে আমি তোকে কিছুই জানাইনি। সত্যি বলতে ও এখনই মরবে না, এটাই সবচেয়ে বড় কারণ। ওকে মারা তোর অসাধ্য। ভাঙবে তবু মচকাবে না। তুই তো সেই রকম কথা বলছিস রে। কি এমন মহান কারণ ওই জননীর বেঁচে থাকার? ওটা আমি তোকে বলতে পারবো না। যে কারণের জন্য নাগমণি দিয়ে কালচক্র পাওয়া সম্ভব সেটা আমারই হবে। সেটা আমার হলে ওই কালচক্রও আমার হবে। ওই দুটো আমার হাতে এলেই জননীর অন্ত ঘটবে। আমার আর তোর দেখা কালান্তরে হবে। কালচক্র যখনই আমার কাছে আসবে তুই এসে আমার পায়ের কাছে পড়ে থাকবি। গুরুদেব, ওনার বয়সটা বেড়েছে কিন্তু অহংকার একটুও কমেনি। ও শুধু কথা বলাতেই পারদর্শী, কিন্তু আমি কার্য করতে পারদর্শী। হোক হোক, ইতিহাসে বাবাকে পরাজিত করা ছেলের সাক্ষী তুই হবি শোভা। হ্যালো স্যার, কোথায় আছেন স্যার? আপনি কে? আমি স্যার কালকে আপনার কাছ থেকে একটা মাদুলি কিনেছিলাম, আর একটা মাদুলির দরকার ছিল আমার। ও আপনি আসুন স্যার, আরো একটা মাদুলি আছে দিয়ে দেব। এখানেই দক্ষিণ পল্লীর কাছে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওখানেই আছি। আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটে চলে আসবো। আসছে, এসে আমি তোকেই মাদুলি পরাবো। আঙ্কেল, জননীর জন্ম রহস্য আপনি কি বিরাটকে জানিয়ে দিয়েছেন? ওর যে সর্প প্রজাতিতে জন্ম হয়েছে, ওর যে অর্ধ শিবাঙ্গিনী, সেটা বিরাট জেনে গেছে। হে ভগবান, কেন আপনি বলতে গেলেন আঙ্কেল? আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনি বলবেন না। আমি কাউকে বললো না ভেবেছিলাম, কিন্তু নিজেই বলে ফেললাম। তার জন্যই আজ আমার এই অবস্থা। আমি যদি না বলতাম তাহলে বিরাট আমাকে ছাড়তো না, তাই আমাকে বলে দিতে হয়েছিল। কিন্তু কিন্তু কি আঙ্কেল? তবুও ওর কথাটা বিশ্বাস হয়নি। ভালো হয়েছে যে বিরাট আপনার কথা বিশ্বাস করেনি। কিন্তু জননীকে তো পুরোহিত মশাই সত্যিটা বলার পর কিছুক্ষণের মধ্যেই মারা গেছেন। তার মানে কি জননী জেনে গেছে সবটা? জননী জেনে ফেলেছে। জেনে গেলে তো জননী শুধুমাত্র আর 3 দিনের বেশি বাঁচতেই পারে না আঙ্কেল। হে ভগবান! আঙ্কেল,
জননীর মৃত্যু হতে শুধুমাত্র হাতে 3 দিন আর 3 রাত বাকি। এমনি তো আজকে সূর্য অস্ত যেতে চলেছে, তার মানে তো শুধু 2 দিন বাকি, আর মাত্র 48 ঘন্টা বাকি আছে। আঙ্কেল, আমি আসছি, পরে কথা হবে। স্যার 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 কেন মারছেন স্যার? স্যার কেন মারছেন? আমি কি করেছি স্যার? আমার কথা স্যার, আমার কথা শুনুন স্যার। তোর এত সাহস, তুই আমাকে ঠকিয়েছিস। তোকে একবার বিশ্বাস করে একটা সুযোগ দিয়েছিলাম তোকে আমি, আর তুই কি ভাবলি রে যে আমি একটা মূর্খ? স্যার স্যার আমার কথা শুনুন স্যার, 1 মিনিট শুনুন। আমি কাউকে ঠকাবার লোক নই স্যার, কোনো একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়নি, গন্ডগোল করেছিস তুই। স্যার আমাদের রক্ষা করা নাগ বাবার দিব্যি ওই মাদুলির কাজ করতেই হবে। স্যার নিন স্যার, আপনার দিয়ে থাকা টাকা আমি আপনাকে ফেরত দিচ্ছি। টাকার জন্য লোক ঠকাবার জাত নই আমরা স্যার, লোক ঠকাবার মানুষ বলবেন না। তাহলে ওই মাদুলিটা কাজ করলো না কেন? তুই ঠকিয়েছিস বলেই তো করলো না। স্যার আপনার নজরে আমি ঠকিয়েছি, কিন্তু আমার মতে কোনো একটা ভুল হয়ে গেছে স্যার। স্যার নিশ্চয়ই এটা কোনো শক্তিশালী নাগিনী হয়ে থাকবে, তাই ওটায় কোনো কাজ দেয়নি। উনি আসলে মনুষ্য জাতির কিংবা সাপের জাতি, এটা কি জানতে চান আপনি? হ্যাঁ। তাহলে একটা কাজ করুন স্যার, 2 দিন বাদে এখানে আসুন আপনি, ওটার জন্য অন্য ব্যবস্থা করছি। ওটাই শেষ চেষ্টা, ওটাতেও যদি কাজ না দেয় তবে আপনার হাতে মার খাবো স্যার। ঠিক আছে স্যার, চললাম।